তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে নবশ্রী দাস। তো আজকে আমরা ওর সাথে পরিচয় করে নেব। তার আগে বলবো যে ও এবারে মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো ফল করেছে, তার জন্য ওকে আমরা দেব আমাদের পজিটিভ বার্তার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন, এবং তোমার আগামী জীবনের জন্য অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। তো এরপরে জেনে নেব যে নবশ্রীর কাছে যে আমাদের পজিটিভ বার্তায় এসে তোমার কেমন লাগছে। প্রথমত বলবো যে পজিটিভ বার্তার নামটা শুনেই খুব পজিটিভ ভাইব আসছে, যে এখানে মানে আসার পর এখানের এনভায়রনমেন্টটা সত্যিই খুব ভালো লাগছে। মানে পজিটিভিটি ছড়ানোর একটা মেথড লাগছে এখানে, যে হ্যাঁ সত্যি এখান থেকে মানুষ কেউ জানতে পারবে, কিছু শিখতে পারবে, পজিটিভিটি আসবে এখান থেকে। পজিটিভ বার্তা যদি এটা করতে পারে সমাজের মধ্যে তাহলে তো খুবই ভালো কথা, কারণ নেগেটিভিটি আজকে সমাজের মধ্যে খুবই জোরদার বসে আছে। তাই যদি পজিটিভিটি কিছু আসতে পারে তাহলে তো খুবই ভালো। তাই আমি বলবো যে পজিটিভ বার্তা খুবই ভালো একটা কাজ করছে। ঠিক, একদমই ঠিক, সত্যি কথা। এবং তোমাদের মতো সবার কাছ থেকে আমরা যে পজিটিভ জিনিসটা আছে সেটাকে নিয়ে আমরা পরিবেশের মধ্যে ছড়িয়ে দিতে চাই, এবং যাতে সমাজের যারা আছে তারা যাতে একটু পজিটিভ কিছু নিতে পারে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে। একদমই তাই। তো আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চোখ রাখবেন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি ও পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো এরপরে চলে যাব যে নবশ্রীর কাছে। নবশ্রী, তুমি তো ভালো রেজাল্ট করেছো, সেই সময়টা তোমার কাছে কেমন লেগেছিল? যে রেজাল্ট যখন আউট হয়েছে, ভালো রেজাল্টটার ফলটা যখন প্রকাশ হয়েছে, তখন কেমন অনুভব করলে? প্রথমত আমি তো জানতাম না ঠিক যে সেদিনই রেজাল্ট দেবে। আমি বসে পড়ছিলাম, তখন আমার বাবা ফোন করলেন, ফোন করে বললে যে তুই একটু সিবিএসসির সাইটটা দেখ, হয়তো হয়তো রেজাল্ট দিতে পারে। তো আমি তখন গেলাম, সাইটে গিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যি রেজাল্ট দেবে। তো একটু তো নার্ভাস, একটু না প্রচণ্ড নার্ভাস ছিলাম, কারণ ভাবছিলাম যে অনেকেই তো আমার থেকে ভালো রেজাল্ট করতে পারে, অনেকের এক্সপেকটেশনসও আছে আমার উপর। তো খুব টেনশন লাগছিল। তারপর আমি দেখলাম যে হ্যাঁ মোটামুটি ভালোই এসছে, যা চেয়েছি তার মতোই হয়েছে। বাহ, খুব সুন্দর, খুব ভালো। তো এই ফলাফলের পেছনে মানে তুমি কাকে বলবে, কার হাত আছে? যে বাড়ির বাবা মা, টিচার, বা নিজে, মানে কাকে দেবে সেই ক্রেডিটটা, কাকে দেবে? বলতে গেলে তো সবারই আছে, বাবা মার সব থেকে বেশি আছে। তারপর টিচাররাও কম পরিশ্রম করেনি, ওরাও আমার জন্য অনেক পরিশ্রম করেছে। তারপর ওরা আমাকে মানে অনবরতই মোটিভেশন দিয়ে গেছে যে হ্যাঁ কিছু করা যাবে, কিছু করতে পারবি তুই। তো সেটা নিয়ে আমি এগিয়েছি, ওরা না থাকলে তো আমি কিছুই করতে পারতাম না। একদম ঠিক। তো পড়াশোনা যখন করতে, যে রেজাল্টের যে অনুপ্রেরণা, মোটিভেশনটা কোথা থেকে পেয়েছে? মানে প্রথমত আমি বাবাকে দেবো, কারণ বাবা সবসময় আমাকে প্রেরণা জুগিয়েছে যে হ্যাঁ তুই করতে পারবি, যদি নাও করতে পারিস তাহলে কিছু হবে না। তো এটা সব মা বাবারই বলা দরকার নিজেদের ছেলে মেয়েকে, কি হ্যাঁ তুই করতেই পারবি, সেটা হয়তো নাও হতে পারে, তুই নাও করিস তবে তুই ভালো করে করিস। তো আমি যতটুকু পেরেছি, আমি জানি যে আমি আমার মাধ্যমিক পরীক্ষার সময় অনেক পরিশ্রম করেছি। প্রথমত যতটুকুই করেছি, কিন্তু শেষের 2-3 মাস আমি প্রচণ্ড পরিশ্রম করেছি, এমনকি সারা রাত জেগে পড়তে হয়েছে। তো তখনও আমার বাবা মা জেগে ছিল, আমার সাথে ছিল। যদি কোনো শরীর খারাপ হতো ওরা সবসময় আমার পাশে বসে থাকতো, ওদের থেকেই মোটিভেশন বেশি। তো এই যে ভালো রেজাল্ট করেছো, এটা প্রচুর পরিশ্রম করতে হয়েছে। তো পড়াশোনার রুটিনটা কিভাবে নিজেকে সাজিয়ে নিয়েছিলে, যাতে অন্য স্টুডেন্টরা যারা মাধ্যমিক দেবে তাদের যাতে কাজে লাগে? একটু বলো তোমার রুটিনটা। রুটিন বলতে আমি সকালে যখন উঠতাম তখন আমার প্রথম কাজ ছিল যে হ্যাঁ সব কিছু সেরে, যখনই আমার সকালবেলা পড়ার একটা মানে মুড থাকতো যে হ্যাঁ পড়তে পারবো, তো তখন আমি যতটুকু পারি আমার যে মানে ম্যাথস করার যে একটা টেন্ডেন্সি থাকতো যে হ্যাঁ সকালবেলা উঠে ম্যাথস করব, অনেক মাইন্ডটা ফ্রেশ থাকতো, তো ম্যাথ করতাম সকালবেলা। তারপর দুপুরবেলা মানে আমার ব্রেকফাস্ট সেরে তারপর আমি আবার একটু পড়তে বসতাম। আর আমি দিনের বেলা একটু ঘুমোতাম, কারণ না ঘুমোলে না চলতোই না, রাত্রিবেলা পড়তে হতো। তো তারপর সন্ধ্যাবেলা, তখন তো স্কুল ছিল না, সন্ধ্যাবেলা পড়তাম লাগাতার, মনে করো 3 থেকে 4 ঘন্টা পড়তাম। তারপর পরে একটু 5 মিনিটের ব্রেক, 5-10 মিনিটের ব্রেকের পর আবার পড়তে বসতাম। তারপর খেয়ে রাত্রেবেলা 1টা-2টো চলতোই। তারপর যখন এক্সাম আরও কাছে আসে তখন 2টো থেকে 3টা, 3টা থেকে 4টা, টাইম বাড়তে থাকে। মানে কোনো লিমিট নেই যে হ্যাঁ তুমি এতটুকুই পড়বে, যখন তোমার পড়ার ইচ্ছা বা যতটুকু তোমার যখন দরকার ততটুকুই পড়তে হবে, তুমি না চাইলেও পড়তে হবে ভালো রেজাল্ট যদি করতে চাও। ঠিক, একদম তাই। তো এই যে পড়াশোনা করতে, পড়াশোনার ফাঁকে ফাঁকে বিনোদন কিভাবে নিতে? একঘেয়েমি পড়াশোনাটা থেকে একটু মানে নিজেকে আর একটু সরিয়ে নিলাম, একটু বিনোদনের মধ্যে গেলাম, তো কিভাবে করতে তখন সেগুলি? প্রথম তো আমার সাথে ড্রয়িং ছিল, ড্রয়িং করতাম। হেভি কিছু করতাম না, যা করার জন্য 3 ঘন্টা 4 ঘন্টা টাইম লাগবে, নর্মাল স্কেচ টেচ নিয়ে বসতাম। কিন্তু তারপর যখন এক্সাম কাছে আসলো তখন ড্রয়িংটা ছাড়তেই হলো, না চাইতেও ছাড়তে হলো। তারপর বাবা মায়ের সাথে কথা বলতাম, তখন তো বেশি ব্রেক ছিল না, 5-10 মিনিট ওদের সাথেই কথা বলে সময়টা কাটিয়ে নিতাম। তার চেয়ে বেশি ফোন টোন আমি ধরতে পারিনি, কারণ নিজেকে নিজে আটকে রেখেছিলাম যে হ্যাঁ করতেই হবে কিছু একটা।
এখন ফোনের মধ্যে ওইভাবে এনগেজ থাকলে হবে না। হবে না। ঠিক। তো এই যে বললে ড্রয়িং করো, তো হবিটা কি তোমার ড্রয়িং? হ্যাঁ, ড্রয়িং আমার হবি। আচ্ছা, তো কবে থেকে করো তুমি সেই ড্রয়িংটি? ড্রয়িং আমি তোমার ক্লাস মানে সেকেন্ড ইয়ার, নার্সারি সেকেন্ড ইয়ার থেকে করি। আচ্ছা আচ্ছা এখন আজ অবধি মনে হয় তোমার 11 ইয়ার্স হয়ে গেছে আমার ড্রয়িং। আচ্ছা আচ্ছা তো নিশ্চয়ই পরীক্ষাগুলোও দিয়েছো ড্রয়িং এর যে ইয়ারে থাকে? এক্সামও মিস হয়নি, শুধু এই 10 এর জন্য এবারের এক্সামটা মিস হয়ে গেছে। তো সেটা তো দেবে পরবর্তী দিনে, যদি হয় তো দেবে নিশ্চয়ই। হ্যাঁ, সেটা আবার রি এক্সাম হতে পারে, তার জন্য আমি চেষ্টা করব যতটুকু আচ্ছা, সম্ভব। তো ভবিষ্যতে কি ড্রয়িংটা নিয়ে কিছু করতে চাও? ভবিষ্যতে ইচ্ছে তো ছিল, কারণ আমি দেখি আমি সবসময় যাই করি তার জন্য অনেকটা মানে 100% দিয়ে চেষ্টা করি। ড্রয়িংয়ের জন্য আমি খুব মানে ঘেটেছি। আমার মা বাবা বলেছে তুই খুব ভালো ড্রয়িং করিস, তুই চাইলে এটা নিয়ে এগিয়ে যেতে পারিস, কিন্তু পড়াশোনার জন্য ওরাই পরে আবার মানা করলো যে কিছু করতে হবে না, রেখে দে। তারপর আমি অনেক ঘাটাঘাটি করলাম, সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে হ্যাঁ ড্রয়িং নিয়ে অনেকেই অনেকটা করতে পারে। তো আমি ভাবলাম যে পড়াশোনাটা শেষ হলে একবার না একবার আমি ট্রাই করব কিছু করার, বড় বড় ড্রয়িং করার, অনেক বড় প্ল্যাটফর্মে যাওয়ার ড্রয়িংটা নিয়ে। আচ্ছা, কলেজে অ্যাডমিশন নেওয়ার, আর্ট কলেজে, এসব কিছু। বাহ, খুব ভালো লাগলো। তো তুমি কোন স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো এবার? বিশালগড় ইংলিশ মিডিয়াম এইচ স্কুল। আচ্ছা আচ্ছা তো ওখানে কি প্রথম থেকেই পড়তে না পরে ভর্তি হয়েছিল? আমি ক্লাস 3 পর্যন্ত তোমার আমাদের একটা লোকাল স্কুল ছিল, ব্লেসিংস প্রাইমারি ইংলিশ মিডিয়াম, ওখানে পড়তাম। তারপর সেখান থেকে আমি ক্লাস 3 পর বিশালগড় ইংলিশ মিডিয়ামে শিফট করেছি। আচ্ছা, তো ছোটবেলাটা কেমন কেটেছে তোমার? ছোটবেলা বলতে গেলে ভালোই কেটেছে, কারণ আমরা জয়েন্ট ফ্যামিলি, তো ভাই বোন আছে, ওদের সাথে ভালোই কেটেছে। আর স্কুল বলতে গেলে হ্যাঁ ভালোই ছিল, কারণ স্কুলের টিচাররাও খুবই ভালো ছিলেন। আর সবসময় আমি চেষ্টা করেছি যে ওদের সাথে ভালোভাবে বিহেভ করে থাকার, যাতে ওরাও মানে আমার সাথে সেমভাবে বিহেভ করতে পারে, ওরাও যাতে কোনোদিনও আমাকে কিছু খারাপ না বলতে পারে। তো স্কুল লাইফ কোনোদিনও আমার খারাপ যায়নি, বলতে পারবো না যে হ্যাঁ কোনো কমপ্লেন এসছে বা কিছু একটা খারাপ কিছুই হয়নি। স্কুলের বন্ধুদের সাথে বন্ডিং কেমন ছিল? খুবই ভালো, এখনও আছে, ওদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি। স্কুল তো চেঞ্জ হয়ে যাবে, কিন্তু তবুও কন্ট্যাক্ট করার চেষ্টা করব। ঠিক, একদমই তাই। স্কুলের বন্ধুত্ব কখনো শেষ হয় না, সেটা থাকে। আর স্যারেদের সাথে কেমন ছিল? স্যার বা ম্যাডাম যারা যিনারা ছিলেন ওনাদের সাথে বন্ডিংটা কেমন ছিল? হ্যাঁ আছে, এখনও আছে। আর একজন টিচার আছে, ওনার ট্রান্সফার হয়ে গেছে রিসেন্টলি, কিন্তু ওনার সাথে আমি কন্ট্যাক্ট রাখি এখনও। আর উনি যে ছিলেন তাই জন্যই আমি মানে এখনও কথা বলতে পারি সবার সামনে, কারণ উনি আমার একটা খুব বড় মেন্টর ছিলেন। উনি আমাকে সব কিছুতে গাইড করতেন, মানে বিভিন্ন ধরনের স্পিচ কম্পিটিশানে উনি আমার নাম সাজেস্ট করতেন। তো সেখান থেকে আমার একটা মানে মোটিভেশন আসে যে তুই লোকের সামনেও কথা বলতে পারবি, তুই সবার সামনে যেতে পারবি। তো তার থেকে আমি স্পিচের দিকেও একটু এগিয়ে, আমি স্পিচ কম্পিটিশনেও অনেকগুলো পার্টিসিপেট করি, ডিস্ট্রিক্ট লেভেল অবধি গিয়েছি স্পিচ কম্পিটিশনে। খুব সুন্দর। তো নবশ্রী স্পিচ কম্পিটিশনও দেয়, খুব সুন্দর। তো এরকমই কোনো স্মরণীয় মুহূর্ত তাহলে শুনে নিই তোমার কাছ থেকে। একটা ছিল, সেখানে কি হয়েছিল, আমাদের স্কুল থেকে ব্লক লেভেলে একটা কম্পিটিশন ছিল। তো তখন আমি আমাদের স্কুলে মানে ঠিক একটা ইনফরমেশনের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে সব কিছু ঠিকভাবে আসেনি। ওরা সেখান থেকে চেয়েছিল যে স্পিচের জন্য তোমার চার্টও লাগবে, তারপর তুমি ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনগুলো তোমার নিয়ে যেতে হবে, কিন্তু আমাদের স্কুলে ইনফরমেশনটা আসেনি। তাই জন্য আমি মানে শুধু স্পিচ রেডি করে গিয়েছি, চার্টও ছিল না, পিপিটিও ছিল না। কিন্তু সব স্টুডেন্টের মধ্যে যখন আমি স্পিচ দিলাম, আমার টিচার আমাকে বললো যে কিছু হবে না, চার্টও লাগবে না, পিপিটিও লাগবে না, তুই গিয়ে এমনি দে, না পেলে কিছু হবে না। তো আমি গিয়ে দিলাম। তারপর সেখান থেকে আমি ভাবলাম তো আমি কিছুই হব না, কারণ চার্টও নেই, পিপিটিও নেই। কিন্তু আসার পর সবাই আমাকে খুব রাউন্ড অফ অ্যাপ্লজ দিল। একজন টিচার আমাকে মানে খুব খুশি হয়েছেন আমার স্পিচটা দেখে, বললেন, সব কিছু জিজ্ঞেস করলেন, তুমি কোন স্কুলে পড়ো, কোথায় থাকো, তোমাকে স্পিচ দেওয়া কে শিখিয়েছে, তুমি আগের দিনই প্র্যাকটিস করেছো না অনেক আগে থেকে প্র্যাকটিস করেছো, বহুত কিছু জিজ্ঞেস করেছে। তখন আমি বুঝেছি যে না, সত্যি সব কিছু তো আর র্যাঙ্ক দিয়ে বা মার্ক দিয়ে হয় না, কিছু তুমি নিজেও চেষ্টা করলে হতেও পারে। সেখান থেকেই আমি বুঝেছি। ওই টিচারটার সাথে আমার এখনও কন্ট্যাক্ট আছে। উনি আমার নাম জেনেছেন, বলেছেন যদি কোনো ভবিষ্যতে কোনো কিছু দরকার লাগে আমাকে ফোন করবে, তুমি খুব ভালো স্পিচ দিয়েছো, অনেক কিছু। এত সুন্দর একটা সাপোর্ট, এটা পাওয়াটাও খুব ভাগ্যের ব্যাপার, যেরকম স্যারেদের সাপোর্ট পাওয়া বা পাশে থাকা, সত্যি। তো মূলত বলবো যে কোন জিনিসের ওপর তুমি স্পিচ দাও? আমি যেই টপিকটাই ওরা দেয় সব কিছুর উপরেই রেডি করে নিতে পারি, যাই দেয়। আচ্ছা, ঠিক। তো এখন যদি আমি বলি যে পরিবেশ, আজকে তো আমাদের 5ই জুন, তো পরিবেশ দিবস, তো এটার উপর যদি কিছু বলতে বলি তুমি দিতে পারবে? হ্যাঁ, ঠিক আছে, এখন তাহলে একটু শুনে নিই পরিবেশ দিবসের ওপর কিছু বলো। তো আজকে 5 জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। আজকের দিনে পুরো বিশ্বে মানে পরিবেশের উপর একটা খুবই জোরদার অনুষ্ঠান করা হয়, যেখানে মানুষের কাছে সেই অ্যাওয়ারনেসটা দেওয়া হয় যে পরিবেশ কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের জীবনে।
পরিবেশ কতটুকু বড় রোল প্লে করে। তো আমরা সবাই নিশ্চয়ই জানি, ছোটোবেলা থেকেই জেনে এসেছি যে পরিবেশ কত বড় আমাদের সহায়ক হয়ে দাঁড়িয়েছে। কারণ পরিবেশ ছাড়া আমরা বাঁচতে মানে পারবোই না বলতে গেলে। গাছপালা, পশু পাখি, প্রাণীদেরকে আমরা বাদ দিতে পারবো না, সেখানে ওরাও আছে, ওদেরও অবদান অনেক। তো সেটাই যে আজকে পরিবেশ দিবসে মানুষ তাই পালন করে প্রত্যেক বছর, যেন মানুষের অ্যাওয়ারনেসটা আরও বাড়ে, যাতে মানুষ আরও বেশি জানতে পারে যে হ্যাঁ, পরিবেশের জন্য মানুষ এত পরিশ্রম কেন করছে, পরিবেশকে বাঁচানোর জন্য। তার আসল কারণটা কী? তার আসল কারণ হলো পরিবেশ ছাড়া আমাদের জীবনই অসফল, মানে পরিবেশ ছাড়া জীবন চলবেই না আমাদের। তাই সবচেয়ে বড় কথা। আর পৃথিবীর মধ্যে পরিবেশের জন্য মানুষ যেমন চেষ্টাও করছে বাঁচানোর জন্য, তেমন আরেক শ্রেণীর মানুষ এটাকে ধ্বংস করার অনেক চেষ্টা করছে। সেটা মানুষ বুঝতেও পারছে না যে ওরা কীভাবে পরিবেশকে ধ্বংস করছে। তাই জন্য আমি সবাইকে বলবো যে তোমরা যাই করো একটু ভেবেচিন্তে করবে যে হ্যাঁ, পরিবেশ ধ্বংস হচ্ছে কি না, এর মধ্যে আমার কোনো কাজে পরিবেশের কি কোনো ক্ষতি হচ্ছে। যাই করবে তার জন্য একটু ভেবে করবে, কারণ সারা বিশ্বে তো মানুষ প্রচেষ্টা করছে পরিবেশকে বাঁচানোর, তার নিশ্চয়ই কোনো বড় কারণ আছে। যদি আমরা তার মধ্যে ব্যাঘাত ঘটাই, তার মানে নিশ্চয়ই সেটা ভালো না। তাই বলবো যে আজকে বিশ্ব পরিবেশ দিবসে তোমরা নিজেদেরকে বদলানোর চেষ্টা করো, তাহলেই তোমরা সমাজকে বদলাতে পারবে। খুব সুন্দর, খুব সুন্দর বলেছ। তো হ্যাঁ, ও ঠিক বলেছে, আজকে 5ই জুন আমাদের বিশ্ব পরিবেশ দিবস। তো আমরা সকলে একত্রিত হব, এই অঙ্গীকার নেব যে আমরা প্রত্যেকে এই দিনে 5টি করে অন্তত গাছ লাগাবো। শুধু আজকে বলে না, আগামী দিনেও সেই আমাদের সবুজকে আমরা রক্ষা করব। এবং আমরা চাইবো যে যেগুলো আমাদের পজিটিভ ভাবনা ভাবাবে সেই কাজগুলোই করব। এবং সব থেকে আরও বলবো যে আমরা যেগুলো বাদ দেবো আমাদের নিত্য দৈনন্দিন জীবনে, যেটা বাদ দেবো সেটা হচ্ছে প্লাস্টিক পেপার বলুন, প্লাস্টিক দ্রব্য বলুন, আমরা সেগুলোকে বাদ দেবো। এবং যেগুলো আমরা আবার পুনরায় ব্যবহার করতে পারবো সেই জিনিসগুলোকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করব। এবং আমরা চলুন আমরা গাছ লাগাই, এবং আমাদের প্রতিবেশী বা আমাদের পরিচিতি যারা আছে তাদেরকেও বলবো যে গাছ লাগান, এবং আমরা একটা সুস্থ সুন্দর সবুজ পৃথিবী যাতে গড়তে পারি এবং ইতিবাচক ভাবনাকে নিয়ে এগোতে পারি। ধন্যবাদ। তো এরপরে আমি চলে যাব নবশ্রীর কাছে, যে নবশ্রী, তুমি আগামী দিনে কি হতে চাও, নেক্সট কি করতে চাও? আমার এখন যে স্বপ্ন হলো তা হলো ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা আইআইটি কলেজ থেকে। আচ্ছা, তো আগামী 10 বছরে তুমি কোনখানে দেখতে চাও নিজেকে? মূলত আমি নিজেকে আইআইটি বোম্বেতে দেখতে চাই, সেটা আমার অনেক বড় স্বপ্ন। সত্যি কথা বলতে গেলে তার ব্যাপারে আমি জানতাম না, বেশি দিন হয়েছে জেনেছি, কারণ আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল ডক্টর হওয়ার। কিন্তু ক্লাস 10-এ উঠে আমি জেনেছি যে হ্যাঁ, ইঞ্জিনিয়ারিংয়ের পর মানুষ এনআইটি ছাড়াও কলেজ আছে, আইআইটিও কলেজ আছে। অনেক ঘেটেই জানতে পারলাম যে হ্যাঁ, আইআইটির মতো কলেজ ইন্ডিয়াতে, এরকম কলেজ যেখানে প্রত্যেক বছর 15 লাখের মতো স্টুডেন্ট পার্টিসিপেট করতে চায়, যেখানে যেতে চায়, কিন্তু কয়েক হাজারই সেখানে টেকে। তাই আমি ভাবলাম অনেক বড় কম্পিটিশন, তো পার্টিসিপেট করা তো দরকারই, কারণ টাফ কম্পিটিশন পার্টিসিপেট করতে হয়। টাফ কম্পিটিশনে পার্টিসিপেট না করলে নিজেকে খুঁজে পাওয়া যায় না। একদম ঠিক তাই। তো এরপরে জানতে চাইবো যে আগামী যারা পরীক্ষার্থী আছে, মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের জন্য তুমি কি বার্তা দেবে? কিভাবে তারা পড়াশোনাটা চালিয়ে যাবে বা রুটিনটা কি হবে তাদের, যদি একটু বলো। আমি বলবো যে অনেক মানুষই সেটা নিয়ে অজ্ঞান থাকে যে হ্যাঁ, ক্লাস 10 কীরকম একটা ক্লাস বা মাধ্যমিক কীরকম একটা পরীক্ষা। তো বলবো যে তোমরা যখন 9 থেকে ক্লাস 10-এ উঠবে তখনই তোমরা যেন জেনে নাও, বা তোমাদের যারা সিনিয়র আছে তাদের থেকে, যে হ্যাঁ, ক্লাস 10-এর এক্সামটা, মাধ্যমিক এক্সাম মানুষে বলে অনেক বড়, কিভাবে হয় সেটা আলাদা সেন্টারে গিয়ে দিতে হয়, অনেক ধরনের ফর্মালিটিস থাকে, ডিফারেন্ট টাইপ অফ এক্সাম এটা একটা, সবগুলো এক্সাম থেকে আলাদা। তো তোমরা জেনে নাও যে সেটার মানে কিভাবে হয়, তার প্রসেসগুলো কী কী, জেনে তারপর তোমরা ক্লাস 10-এর মাঠে নামো, যেখানে অনেক পরিশ্রম করতে হয়। মানে তুমি যদি ফার্স্ট থেকেই খুব বেশি পরিশ্রম করো তাহলে ক্লাস 10-এর 98% এবার পাও, কোনো একটা বেশি ফ্যাক্টর না। আমি সত্যি বলবো, ক্লাস 10-এর প্রথমে আমি জানতে পারিনি যে হ্যাঁ, এরকম রেজাল্টও আমি করতে পারবো 98% এবার। তার লাস্টে দিয়ে আমি জানলাম, তার জন্য হয়তো আমি 94 পেয়েছি, কিন্তু চেষ্টা করলে আমি আরও বেশি পেতে পারতাম। তাই বলবো তোমরাও আগে থেকে জেনে রেখো, তারপর চেষ্টা করো, করলে নিশ্চয়ই হবে, কারণ এত বেশিও কঠিন না। ঠিক, একদম সত্য কথা। তো আমাদের মধ্যে উপস্থিত নবশ্রীকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো তার এই মূল্যবান সময় আমাদের পজিটিভ বার্তার মধ্যে দেওয়ার জন্য, এবং চাইবো তার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক, এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য তার যে স্বপ্ন আইআইটি পড়া, সেই আইআইটি যেন ও পায় এবং বোম্বে আইআইটি যেন পায়, সেটাই আমরা কামনা করব। এবং তোমার আগামী জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা আমাদের পজিটিভ বার্তার তরফ থেকে। তো আমরা অনুষ্ঠান একবারে শেষের পর্যায়ে চলে এসেছি। আপনারা চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি ও আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলের মধ্যে। আজকের মতো আমাদের অনুষ্ঠান এই পর্যন্ত। নমস্কার।